আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ড্যাংলিং মডিফায়ার। এখন তোমরা সকলে এইচএসসিতে মডিফায়ার পড়ে এসেছো। এখন সেখানে তো মডিফায়ার পড়েছো যে কিভাবে মডিফায়ার করতে হয়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, তোমরা এগুলো পড়েছো। বাট ড্যাংলিংটা কি, ড্যাংলিং মডিফায়ারটা কি? আসলে ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে এখানে ভুল মডিফায়ার, অর্থাৎ এখানে যাকে মডিফাই করা হচ্ছে সেটাই ভুল। ঠিক আছে, তো এখানে আমাদেরকে ভুল মডিফায়ারটা বুঝতে হবে, অর্থাৎ এখানে কেন ভুল সেটা বুঝতে হবে, তাহলে বুঝতে পারবো যে আসলে ড্যাংলিং মডিফায়ারটা কি। ড্যাংলিং মডিফায়ারটা যদি বুঝতে পারি আমরা বুঝতে পারবো যে কখন সেটা একটা কারেক্ট মডিফায়ার হবে। ঠিক আছে, সো ড্যাংলিং মডিফায়ারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক অনেক জব এক্সামে এবং অ্যাডমিশনেও আসে। কারণ তোমাকে তো কারেকশন করতে হবে, ঠিক আছে না, যে মডিফায়ারটা কারেক্ট নাকি। ঠিক আছে, সো অবশ্যই এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসটি নিতে আমাকে পড়েছিল আরিবা কাহাতান কুহু। সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য যে ভাইয়া ড্যাংলিং মডিফায়ার নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। সো আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে, আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা রাখি কেউ বাদ থাকবে না এই বিষয়টা বুঝতে। আমরা এখন সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন ড্যাংলিং মডিফায়ার বুঝার পূর্বে আমরা একটু মডিফায়ারটা বুঝে নিই। ঠিক আছে, আই হ্যাভ এক্সপেন্সিভ পেন। এখন খেয়াল করো এখানে এক্সপেন্সিভ কাকে মডিফাই করছে, মানে কার সম্বন্ধে বলছে বা কাকে নির্দেশ করছে। এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কাকে নির্দেশ করছে? পেনকে। ঠিক আছে, পেনকে নির্দেশ করছে। সো এখানে বুঝতে পারছে যে পেনকে যেহেতু সে মডিফাই করছে, আর যারা মডিফাই করে তাদেরকে বলা হয় মডিফায়ার। সো এখানে এক্সপেন্সিভ হচ্ছে আমাদের মডিফায়ার, যেহেতু এক্সপেন্সিভ পেনকে মডিফাই করছে, অর্থাৎ কি দামি? কলম দামি। কাকে নির্দেশ করছে? কলমকে সে নির্দেশ করছে। সো এক্সপেন্সিভ এখানে মডিফায়ার, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমি একটা ক্লাসে বলেছিলাম যেখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার উপায়, সেখানে বলেছি যে কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চিনতে পারবো আর কখন মডিফাই হয় কিভাবে। অর্থাৎ আমি বলেছি যে সবসময় অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই করে। এরা অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য। খেয়াল করলে দেখবা যে এখানে এক্সপেন্সিভ বাদ দিলেও সেন্টেন্সটা মিলে যাবে। আই হ্যাভ এ পেন, অর্থাৎ যেটা বাদ দিলে সেন্টেন্স মিলে যায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এটা কেন অ্যাডজেক্টিভ? কারণ আর্টিকেলের পরে শেষ শব্দ হচ্ছে কি? নাউন। নাউনের আগে যা থাকে তা অ্যাডজেক্টিভ। এটা নিয়ে বিস্তারিত দেখতে গেলে তোমরা অবশ্যই ক্লাসটি করে নেবে, কারণ আমি যদি এখন বুঝাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, আবার যারা জানে তাদের জন্য হয়ে যাবে অনেক বোরিং। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসটা করে নেবে, আমি অবশ্যই ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব। এখন দেখো, হি ওয়াক্স স্লোলি, এখানে হাঁটা আর স্লোলি, আস্তে আস্তে, কি এখানে কাকে নির্দেশ করছে? হাঁটাকে নির্দেশ করছে। স্লোলি হচ্ছে এখানে মডিফায়ার। ঠিক আছে, খেয়াল করো এখানে স্লোলি বাদ দিলেও কিন্তু সেন্টেন্সটা মিলে যায়। হি ওয়াক্স, সে হাঁটে। স্লোলি বাদ দিলেও সেন্টেন্সটা মিলে যাচ্ছে। তুমি এখানে ওয়াক্স বাদ দিলে কিন্তু সেন্টেন্সটা মিলবে না। হি স্লোলি কোনো মিলবে না, কিন্তু হি ওয়াক্স মিলবে। সো স্লোলি বাদ দিলেও সেন্টেন্সটা মিলে যায়। সো স্লোলি এখানে কি? স্লোলি এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, কেন অ্যাডভার্ব? তোমরা বলবো যে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব, আসলে এই কথাটা অনেকটাই ভুল। ঠিক আছে, মানে কেন ভুল সেটা আমি অবশ্যই বলে দিয়েছি, নাউন অ্যাডজেক্টিভ চেনার উপায়, সেখানে তোমরা দেখে নেবে, আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। এখন কি বুঝলাম? স্লোলি এখানে ওয়ার্কসকে মডিফাই করছে। সো যারা মডিফাই করে তাদেরকে বলা হয় মডিফায়ার। সো স্লোলি হচ্ছে আমাদের মডিফায়ার, যারা মডিফাই করে। স্লোলি কাকে মডিফাই করছে? ওয়ার্কসকে। সো স্লোলি আমাদের মডিফায়ার।
সো আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা বুঝবো মিসপ্লেসড মডিফায়ার, কারণ আমাদের ড্যাংলিং মডিফায়ারও মিসপ্লেসড মডিফায়ার, ঠিক আছে। সো আমরা এখন এক্সাম্পলে আসি। দ্য ম্যান ওয়াকড টুয়ার্ডস দ্য কার ক্যারিং এ ব্রিফ কেস। দ্য ম্যান ওয়াকড টুয়ার্ডস দ্য কার। সো একটা মানুষ গাড়ির দিকে, টুয়ার্ডস মানে দিকে, গাড়ির দিকে হাঁটছিল, ক্যারিং এ ব্রিফ কেস। আসলে এখানে খেয়াল করলে দেখবে যে দ্য কারের পরে ক্যারিং এ ব্রিফ কেস বসেছে। এটা বোঝাচ্ছে কি? এটা বোঝাচ্ছে যে একটা মানুষ গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ গাড়ির দিকে যাচ্ছিল, তখন গাড়িটা ব্রিফকেসটা ক্যারি করেছে। বাস্তবে কি তা কখনো হয়? গাড়িটা ব্রিফকেসকে ক্যারি করে? হ্যাঁ, অবশ্য হতে পারে, করতে পারে, বাট মাঝে মাঝে বা বাই চান্স হতে পারে। বাট আমরা কি জানি, আমরা আমাদের যে স্বাভাবিক যে চিন্তা, অবশ্যই মানুষটা কি ব্রিফকেসটা ক্যারি করবে। সো এখানে তো ভুল আছে, তাই না? কারণ এখানে মডিফাইটা ঠিকভাবে হচ্ছে না, ঠিক আছে। এখানে ক্যারিং এ ব্রিফকেস কাকে মডিফাই করার কথা? দ্য ম্যানকে না? হ্যাঁ, ঠিক আছে, কারণ ব্রিফকেসটা কে ক্যারি করবে? দ্য ম্যান। সো এখানে আমাদের এই মডিফায়ারটা অনেক দূরে আছে দ্য ম্যান থেকে। সো এটাকে আমাদেরকে আনতে হবে কাছে। কার কাছে? অর্থাৎ যাকে মডিফাই করছে তার কাছে আনতে হবে, ঠিক আছে। কারণ এটা দ্য কারকে মডিফাই করছে না, ক্যারিং এ ব্রিফকেস দ্য কারকে মডিফাই করছে না, কারণ গাড়িটা তো আর ব্রিফকেসটা বহন করবে না, ঠিক আছে। এখানে বোঝাচ্ছে যে একটা মানুষ গাড়ির দিকে হাঁটছিল, দ্য কার গাড়িটা ব্রিফকেসটা বহন করছে। এটাকে ঠিক আছে? মোটেও না। সো এখানে কি হবে? দ্য ম্যান ক্যারিং এ ব্রিফকেসটা দ্য ম্যানের পরে আসবে, দ্য ম্যানের পরে আসবে, কারণ দ্য ম্যানকে যেহেতু মডিফাই করছে। সো এখানে ক্যারি করবে কে? দ্য ম্যান। সেটা ভুল, এখানে ক্যারি করবে দ্য ম্যান। সো দ্য ম্যান ক্যারিং এ ব্রিফকেস ওয়াকড টুয়ার্ডস দ্য কার, ঠিক আছে। দ্য ম্যান ক্যারিং এ ব্রিফকেস ওয়াকড টুয়ার্ডস দ্য কার। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল 2। I call my mother only when I am sick. এখানে কি বোঝাচ্ছে? এখানে খেয়াল করলেও দেখবা I call my mother, আমি আমার মাকে ডাকি যখন আমি অসুস্থ হই। সো এখানে বোঝাচ্ছে যে এটা একটা স্বার্থপরতা, স্বার্থপরতার মতো একটা কথা বোঝাচ্ছে, ঠিক আছে। মনে করো তুমি বলতে চাইছো যে আমি শুধু আমার মাকে ডাকি, কিন্তু এখানে যেহেতু এই অনলিটা ঠিক জায়গায় বসে নাই, সেহেতু এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কি বুঝলাম আমরা? যদি আমরা মডিফায়ারটা ঠিক জায়গায় না বসাই, তাহলে কিন্তু এটার মিনিংটাও চেঞ্জ হতে পারে। সো আমি একটু বুঝাই, দেখো। আই কল মাই মাদার, ঠিক আছে, অনলি হোয়েন আই এম সিক, অনলি হোয়েন আই এম সিক, হোয়েন আই এম সিক, যখন আমি অসুস্থ হই। আমি আর কাউকে ডাকি না, আমি আর কাউকেই ডাকি না, শুধু আমার মাকে ডাকি, ঠিক আছে। কাউকে আমি আর ডাকি না, শুধুমাত্র মাকে ডাকি। সো এখানে অনলিটা ঠিক জায়গায় কি আছে? না, অনলিটা ঠিক জায়গায় নাই, কারণ তুমি বলতে চাইছো অন্য কথা। তুমি বলতে চাইছো যে আমি শুধু আমার মাকে ডাকি, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আই কল মাই মাদার অনলি হোয়েন আই এম সিক, যখন আমি অসুস্থ হই তখন ডাকি। সো এখানে অনলিটা ঠিক জায়গায় নাই, সেটা ভুল। এখানে অনলিটা ঠিক জায়গায় নাই দেখে মডিফাই ঠিকভাবে করছে না। সেখানে কি হবে? আই অনলি, অনলিটা মডিফাই করছে আইকে। সো আই অনলি কল মাই মাদার হোয়েন আই এম সিক। সো এখানে দেখছো মিসপ্লেসড মডিফায়ারের কারণে কিন্তু আমাদের অর্থটাও চেঞ্জ হয়ে যায়। সো মডিফায়ারগুলোকে আমাদেরকে ঠিক জায়গায় বসাতে হবে। সো এখন ঠিক আছে, আমি শুধু আমার মাকে ডাকি যখন আমি অসুস্থ হই। আই অনলি কল মাই মাদার হোয়েন আই এম সিক। এক্সাম্পল 3। জ্যাক শট অ্যান এলিফ্যান্ট ইন হিজ পায়জামাস। অর্থাৎ জ্যাক একটা এলিফ্যান্টকে শট
করছিল ইন হিজ পায়জামাস, এখানে বোঝাচ্ছে যে একটা এলিফ্যান্ট পায়জামা পরে আছে। দেখছো, একটা এলিফ্যান্ট পায়জামা পরে আছে, এটা কি আসলে বাস্তবে তা হয়? মোটেও না। এখানে মিনিংটা কিন্তু একটু হচ্ছে না, কারণ ইন হিজ পায়জামা তো এলিফ্যান্টকে মডিফাই করবে না, হাতিকে মডিফাই করছে না। হাতিকে নির্দেশ করছে? মোটেও না। ইন হিজ পায়জামা কি হাতি? না। অর্থাৎ হাতিকে পরবে পায়জামা? মোটেও না। সো এটাকে ইন হিজ পায়জামাকে এখানে হবে নাকি জ্যাকের পরে হবে? অবশ্যই জ্যাকের পরে হবে। সো জ্যাক পায়জামাটা পরে। সো জ্যাক শর্ট অ্যান এলিফ্যান্ট ইন হিজ পায়জামাস, এটা ভুল। ঠিক আছে? সো জ্যাক ইন হিজ পায়জামাস শর্ট অ্যান এলিফ্যান্ট। জ্যাক ইন হিজ পায়জামাস শর্ট অ্যান এলিফ্যান্ট, এটাই হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম যে মডিফায়ার, অর্থাৎ মডিফায়ারগুলো ঠিক জায়গায় যদি আমরা না বসাই তাহলে কিন্তু মিনিংটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ ইন হিজ পায়জামাসটা কাকে মডিফাই করছে? জ্যাককে মডিফাই করছে। এখানে জ্যাক সম্বন্ধে বলা হচ্ছে। জ্যাক পায়জামা পরে, হাতি পরে না। ঠিক আছে? এই জন্য এগুলো যদি আমরা ঠিকভাবে না বসাই, এই জন্য কিন্তু মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সো এগুলো আমাদের কিন্তু ড্যাংলিং মডিফায়ারও সেমভাবে আমাদের কি হয়, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ড্যাংলিং মডিফায়ার, ঝুলন্ত মডিফায়ার। খেয়াল করে এখানে কি লেখা আছে, ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার্স। এটাকে আরেকটা নাম হচ্ছে ইলজিক্যাল, মানে লজিক্যাল না, কোনো লজিক নেই। ঠিক আছে? এখানে কারণ কেন লজিক নেই? কারণ এখানে যাকে মডিফাই করবে সেটা সঠিক অবস্থানে নাই বা সেটাই নাই। ঠিক আছে? এই জন্য এখানে ঠিক জায়গায় বা ঠিক লোককে যদি মডিফাই না করে এটা অবশ্যই লজিক্যাল হবে। পার্টিসিপল কেন বলা হয় তার কারণ হচ্ছে এখানে পার্টিসিপল থাকে। ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ারে পার্টিসিপল থাকে। এখন পার্টিসিপল তোমরা হয়তো অনেকে বলবে আমি বুঝি না, পার্টিসিপল না বুঝলে তোমরা অবশ্যই আমার গত ক্লাসটা করে নেবে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ভার্বের একটা কোর্স আছে, ফুল কোর্স, ওইটা ক্লাসটি করে নিলে বুঝতে পারবে। সো আমরা এখন এগিয়ে যাই। এটাকে আবার বলা হয় ড্যাংলিং পার্টিসিপলস বা মিসপ্লেসড মডিফায়ার। আমরা একটু আগে পড়েছি যে মিসপ্লেসড মডিফায়ারটা কীরকম। ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম এগুলার অনেক নাম, যে নামগুলো আমি দেখিয়ে দিলাম। সো আমরা এখন পার্টিসিপল তিন প্রকার সকলে জানি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব 3 এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, মানে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? সো আমরা এগুলো সবাই জানি, বিষয়গুলো খুবই ভালোভাবে আমরা ক্লিয়ার। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্র্যাকটিসিং হার সুইং এভরিডে। আমরা এখন ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ যাতে ভুল না হয়, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার যাতে না হয়, সেই ভুলটা যাতে না হয়, এই জন্য আমরা এখন রুলসটা পড়বো। এখানে কোনো ভুল থাকবে না। ঠিক আছে? এখানে আমরা শুধু রুলসগুলো পড়বো যে কখন কখন কারেক্ট হবে, কিভাবে করলে কারেক্ট হবে। ঠিক আছে? আমরা পরীক্ষায় বুঝবো কীভাবে যে কখন কীভাবে কারেক্ট হবে। আর ভুলগুলো নিয়ে আমি শেষে আলোচনা করবো, আগে আমি রুলসগুলো আলোচনা করতেছি। সো খেয়াল করো, প্র্যাকটিসিং হার সুইং এভরি ডে, সে কি ডেইলি প্র্যাকটিস করে। ঠিক আছে? সুইং, কেন সুইং? কারণ হচ্ছে সে আশা রাখে কিসের জন্য? একটা জব অ্যাজ আ গল্ফ ইনস্ট্রাক্টর, মানে গল্ফ ইনস্ট্রাক্টর হিসেবে একটা জবের জন্য। সো খেয়াল করো, তোমাকে মনে রাখতে হবে পার্টিসিপল থাকতে পারে, অবশ্যই থাকবে। ঠিক আছে? সেই পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে, বা আরও অন্য কিছু হইতে পারে, যেটা আমি দেখাবো। এখন দেখো এখানে আমাদের আছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং মনে রাখবে যে কমার পরে যেটা হবে সেটা অবশ্যই আমাদের নাউন হতে পারে, প্রোনাউনও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে কাকে মডিফাই করবে সেটা তোমাকে আগে বুঝতে হবে। কারণ এখানে এই কমার আগে যে অংশটা আছে সেটা পরে বুঝতে হবে যে কাকে মডিফাই করছে। এখন তুমি কিভাবে বুঝবা? কারণ এখানে সরাসরি লেখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে যে কাকে মডিফাই করছে। এখন দেখো প্র্যাকটিসিং হার, এখানে হার দ্বারা বুঝতেছো যে এখানে কমার পরে যে নামটা হবে সে নামটা অবশ্যই কোনো মেয়ে হবে, ছেলে হওয়ার কোনো চান্স নাই, যেহেতু এখানে হার লেখা আছে। একটা শর্ত তুমি পেলে। ঠিক আছে? এখানে অবশ্যই একটা মেয়ে হবে, ছেলে হওয়ার কোনো চান্স নাই। সেখানে মিনা হইতে পারে, শিলা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? বা এখানে তুমি কোনো নাও হইতে পারে, সি হইতে পারে। শুধু বুঝতে হবে যে এখানে কোনো ছেলে হবে না, যেহেতু আমরা বুঝতে পারলাম মডিফাই কাকে করছে। ঠিক আছে? বা তোমরা আবার এখানে কোনো ইট দিয়ে দিও না, কোনো বস্তু দিয়ে দিও না। ঠিক আছে? কারণ আমরা বুঝতেছি যে এখানে হারটা কি, কোনো একটা ব্যক্তি হবে, কোনো মেয়ে হবে। প্র্যাকটিস কারা করে? ছেলেরা প্র্যাকটিস কারা করে? কোনো প্রাণী তো করে না।
মানে এই গল্ফ প্র্যাকটিস কারা করবে? কোনো জীবজন্তু করবে না, কোনো ব্যক্তি অবশ্যই করবে। সো এগুলো বুঝতে হবে যে কাকে মডিফাই করছে। আবার দেখো হ্যাভিং এ টেরিবল টুথেজ, ভয়ানক দাঁত ব্যথা। টেরিবল মানে ভয়ানক, টুথেজ মানে দাঁত ব্যথা, ঠিক আছে? ভয়ানক দাঁত ব্যথা থাকাতে রহিম কল দ্য ডেন্টিস্ট ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। রহিম কল করেছে কাকে? ডেন্টিস্টকে। এখন খেয়াল করো, হ্যাভিং এ টেরিবল টুথেজ, এখন এখানে কিন্তু কোনোভাবে লেখা নেই যে ছেলে নাকি মেয়ে নাকি কোনো বস্তু, এখানে কিন্তু লেখা নাই। কিন্তু বুঝতে হবে যে দাঁত ব্যথা কাদের থাকে, আর আমরা সাধারণভাবে কাদেরকে বুঝি? মানুষদেরকে, ঠিক আছে? আর ডেন্টিস্টের কাছে কারা যাবে? তুমি বলবা যে না, প্রাণীরাও যেতে পারে, কিন্তু তোমার কাছে কি অভিমত? অর্থাৎ আমরা জানি কি ডেন্টিস্টদের কাছে কারা যায়? ডেন্টিস্টদের কাছে কারা যায়? মানুষরা যায়, ঠিক আছে? এখানে রহিম হইতে পারে, কোনো মেয়েও হইতে পারে, যে কিছু হইতে পারে, বা হি হইতে পারে, ঠিক আছে? সো এটা তুমি শিওর থাকবা যে এরকম অনেক কিছুই হইতে পারবে, কিন্তু বুঝতে হবে যে কাকে মডিফাই করছে, ঠিক আছে? তুমি এখানে আবার রহিমের বদলে দিয়ে দিও না খাও কল দ্য ডেন্টিস্ট ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। কোনো একটা গরু কি ডাকবে ডেন্টিস্টকে? অবশ্যই না, ঠিক আছে? সো অবশ্যই বুঝতে হবে কথাগুলো, অর্থাৎ কাকে মডিফাই করছে। ফিনিশিং দ্য লেটার টু নাইট, ঠিক আছে? সো কি লিখলো? ফিনিশিং দ্য লেটার টু নাইট। এখন খেয়াল করো, লেটার শেষ করবে কে? করবে কারা? ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, এখানে কোনো কিছু লেখা নাই। কোনো কিছু লেখা আছে ছেলে মেয়ে? না। সো তুমি শিওর যে এখানে লেটার কে লিখবে? কোনো মানুষ লিখবে। সো এখানে হি হইতে পারে, সি হইতে পারে, বা কোনো নামও হইতে পারে, মিনা, শিলা, যাই হোক, ঠিক আছে? সো বুঝতে পারলাম। এখন বাই, আপন, বিফোর, আফটার, হোয়াইল, এটা মানে কি? প্রিপোজিশন কেন বললাম? একটু আগে আমরা যেগুলো দেখছি ওখানে খেয়াল করবা, এখানে পার্টিসিপলের আগে কোনো প্রিপোজিশন ছিল না, বাট এখন আমরা যেগুলো দেখবো এখানে দেখবা যে পার্টিসিপল হচ্ছে প্রিপেয়ারিং, এর আগে প্রিপোজিশন আছে। আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার মম উইল ওয়াচ টিভি। সো এখানে মমটা আমার নাউন। সো এখন তুমি বলতে পারো যে আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার মম হইতে পারে, সিস্টার হইতে পারে, বা মাঝে মাঝে হইতে পারে তোমার ফাদারও কি করে? ডিনার তৈরি করে। সো কত কিছু হইতে পারে, ঠিক আছে? সো এগুলো তোমাকে একটু বুঝতে হবে যে কাকে মডিফাই করা হচ্ছে। আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার কাকে মডিফাই করছে এটা বুঝতে হবে, কারণ এই আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার কি? আমাদের মডিফায়ার মানে যারা অতিরিক্ত তথ্য দেয়, সেটা অ্যাডভার্ব হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। এখন দেখো, বাই স্টাডিং এ 10 hour day for 4 days, we can have a long weekend. এখন দেখো, স্টাডি কারা করবে? অবশ্যই ছাত্রছাত্রীরা করবে, ঠিক আছে? বা কোনো একজন ছাত্র করতে পারে, এখানে কোনো বাধা ধরা নাই, বা এখানে কোনো কিছু লেখা নাই, মডিফাই করা নাই যে কয়জন ছাত্র, একজন নাকি দুইজন নাকি অনেক। তো তুমি এখানে কমার পরে যে নাউনটা হবে সেটা তুমি প্রোনাউন লিখতে পারো, সি লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, কোনো নাম লিখতে পারো, বা লিখতে পারো স্টুডেন্টস লিখতে পারো, বা উই লিখতে পারো। এখানে উই আছে, ঠিক আছে? এখানে যে নাউনটা লিখবা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। এটাই বলতে চাচ্ছি যে কীভাবে কী হইতে পারে। সো বাই স্টাডিং এ 10 hour day for 4 hours we can have a long weekend. আবার দেখো, তো কি বুঝলাম? এখানে প্রিপোজিশন আছে, এরপরে পার্টিসিপল। সো খেয়াল করো, প্রিপোজিশনের পরে নটও থাকতে পারে। এখানে কিন্তু কোনো নট ছিল না, নটও থাকতে পারে। আমি নটের কোনো এক্সাম্পল দিইনি, কিন্তু থাকতে পারে, ঠিক আছে? আবার আমি কি বলতে চাচ্ছি, দেখো এইটা প্রিপোজিশন নট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ভার্ব প্লাস আইএনজিগুলো কিন্তু কম্পালসারি, অর্থাৎ পার্টিসিপল থাকবেই। কিন্তু ভার্ব প্লাস আইএনজি যে থাকবে তা না, অর্থাৎ পার্টিসিপল যে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে তা না, পাস্ট পার্টিসিপলও থাকবে, সেটাই দেখাচ্ছি। সো এই রুলসটা আমরা বুঝলাম যে পার্টিসিপলের আগে প্রিপোজিশন থাকতে পারে, বা প্রিপোজিশনের পরে নটও থাকতে পারে। একবারে থাকবে যে এরকম কোনো কনফার্মেশন নাই, থাকতে নাও পারে। আর দেখো এখানে ডট ডট দিয়ে কি বুঝলাম? নাউন কোনটা? মম, উই, তারপরে ভার্ব তো থাকবে। দেখো উইয়ের পরে ভার্ব, মামের পরে উইল, এগুলো ভার্ব। সেগুলো আমরা বুঝলাম। পাস্ট পার্টিসিপল, অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মোব। এখানে মোব মানে বোঝা যাচ্ছে যে জনগণ, আর অ্যাংরি তো বুঝতেছে ক্ষুব্ধ জনগণ। অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মোব, দ্য বয় সাফার্ড লাইফ
ঠিক আছে, গ্যাসেস ইন হিজ থ্রোট, তার কোথায়, গলায়। সো খেয়াল করো, বিক্ষুব্ধ জনতার দ্বারা আক্রমণ করা ছেলেটি তার গলায় প্রাণঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে গ্যাসেস মানে হচ্ছে ক্ষত, ইন হিজ থ্রোট, থ্রোট মানে হচ্ছে আমাদের বুঝলাম গলা। ঠিক আছে, প্রাণঘাতী গভীর ক্ষতের শিকার হয়েছিল। এখন ভালো করে খেয়াল করো, এখানে অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মব, এখানে অ্যাটাক তো কোনো অবশ্যই তোমার কাছে মডিফাই করতে পারে, এখানে অবশ্যই কোনো নাউন দিতে পারো বা কোনো প্রোনাউন দিতে পারো। ঠিক আছে, তোমাকে এখানে কোনো মডিফাই কাকে করতেছে, দ্য বয়কে করতেছে। সো এখানে তুমি এটা ক্লিয়ার যে কাকে নিয়ে বলতেছে। সো যাকে মডিফাই করবে সে তার পাশেই থাকবে, অর্থাৎ এখানে অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মবের পাশে কি থাকবে, যাকে মডিফাই করবে সে থাকতে হবে, সে নাউনটা থাকতে হবে। সো এখানে অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মব, এটা আমাদের কি, এটা হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাটাক কে হবে, কোনো একটা ছেলে হইতে পারে বা কোনো মেয়ে হইতে পারে বা কোনো চোর হইতে পারে, মানে চোরও তো মাইর খায়, তাই না, বা কোনো সন্ত্রাসী হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু নির্দিষ্ট না। সো যে কোনো নাউন, যে কোনো প্রোনাউন হতে পারে, কিন্তু যাকে মডিফাই করবে সে একেবারে পাশে থাকবে, অর্থাৎ কমার পরে। সো রুলসটা কি, এখানে মনে রাখবে, এখানে অ্যাটাকড হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, এখানে এর আগে নট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আবার দেখো ভার্ব 3 তো আমরা দেখলাম অ্যাটাকড, নাউন কমার পরে দেখো দা বয় নাউন, তারপর সাফার্ড আমাদের ভার্ব। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং রিটেন দিস কম্পোজিশন আরিবা হ্যান্ডেড ইট টু হিজ টিচার। এখন দেখো, তার রচনাটি লিখে আরিবা এটি তার শিক্ষকের হাতে দিয়েছিলেন। খেয়াল করো, এখানে তোমরা ভালো করে খেয়াল করে, হ্যাভিং এর পরে ভার্ব 3টা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের রুলস, হ্যাভিং এর পরে ভার্ব 3। এখন বিষয় হচ্ছে এখানে কাকে মডিফাই করছে, দেখো হিজ আছে, কোনো ছেলে হবে। ঠিক আছে, কোনো ছেলের নাম হওয়া উচিত ছিল এখানে, বাট এখানে আরিবা একটা মেয়ের নাম। সো এখানে অবশ্যই এটা কি, ভুল। সো বুঝতে হবে এখানে কোনো ছেলের নাম হবে, এখানে হি হইতে পারে, ঠিক আছে, বা রহিম হইতে পারে, করিম হইতে পারে, কোনো ছেলের নাম অবশ্যই হবে কে, যেহেতু এখানে মডিফাই করছে কোনো ছেলেকে। সো এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। আবার দেখো, নট হ্যাভিং রিড দ্য বুক শি কুড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, নট হ্যাভিং রিড দ্য বুক। সো এখানে খেয়াল করো, হ্যাভিং এর পরে রিড, রিড রিড রিড, অর্থাৎ রিডের তো ভার্ব 3 রিডে। ঠিক আছে, সো নট যুক্ত হয়েছে এখানে, নট যুক্ত হইতে পারে, না হইতে পারে, তুমি এগুলো লক্ষ্য রাখবে। ঠিক আছে, সো এখানে নট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন বিষয় তার না, এখানে দেখতে হবে যে কাকে মডিফাই করছে। দেখো, নট হ্যাভিং রিড দ্য বুক কাকে মডিফাই করছে, এখানে কোনো ছেলের নাম আছে, এখানে মডিফাইয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু বোঝা যাচ্ছে না। বইটি না পড়ে, এখানে কারো নাম নেই, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, যে কেউ হইতে পারে, আমি জানি না। সো আমি এখানে হি দিতে পারি, সে দিতে পারি, রহিম দিতে পারি, আরিবা দিতে পারি, বা শিলা দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। সো কোনো সমস্যা নাই। সো নট হ্যাভিং রিড দ্য বুক শি কুড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বইটি না পড়ে সে প্রশ্নটির উত্তর দিতে পারেনি। সো আমরা বুঝতে পারলাম, রুলসটাও বুঝলাম। নটের পরে হ্যাভিং, নট থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাভিং এর পরে ভার্ব 3, তারপর ডট ডট দিয়ে নাউন, যখন শি, তারপর এখানে এগুলা হি, তারপরে ভার্ব থাকবে। ঠিক আছে, সো হ্যাভিং বিনের পরে আমাদের থাকে ভার্ব 3। দেখো, হ্যাভিং বিনের পরে ভার্ব 3 নোটিফাইড। সো এখানে দেখো, মিসা, মিসা এটা আমাদের কি, এখানে আমাদের নাউন বা প্রোনাউন থাকা উচিত, কিন্তু খেয়াল করতে হবে এখানে কাকে মডিফাই করছে, হ্যাভিং বিন নোটিফাইড বাই দ্য কোর্ট, আদালত দ্বারা অবহিত হওয়ার পরে, পরে এখানে কমা হবে। ঠিক আছে, পরে মাইশা, মাইশা রিপোর্টেড ফর জুরি ডিউটি,
জুরি ডিউটির জন্য রিপোর্ট করেছেন। বিষয়টা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। হ্যাভিং নোটিফাইড বাই দ্য কোর্ট, আদালত দ্বারা অবহিত হওয়ার পরে। এখন এখানে কিন্তু রিপোর্ট যে কেউ করতে পারে, এখানে কিন্তু মডিফাইডটা অর্থাৎ কাকে মডিফাই করছে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই ছেলে নাকি মেয়ে নাকি। অবশ্যই এখানে যারা রিপোর্ট করবে বা যে অবহিত, আদালত দ্বারা যে অবহিত পাবে সে অবশ্যই কোনো ব্যক্তি হবে বা মানুষ হবে, ঠিক আছে। সো এখানে যে কোনো নাম তোমরা দিতে পারো, যে কোনো নাম, হি হইতে পারে, সি হইতে পারে, যে কোনো নাম দিতে পারো, বা মালিয়া ডালিয়া যা দাও বা রহিম দাও, কোনো সমস্যা নাই। আর হ্যাভিং এখানে নট হইতে পারে, কোনো সমস্যা নেই, নট হ্যাভিং বিন নোটিফাইড অফ দ্য চেঞ্জ ইন দ্য মিটিং টাইমস জর্জ অ্যারাইভড লেট, ঠিক আছে। বৈঠকের সময় পরিবর্তনের বিষয়ে অবহিত না হয়ে জর্জ দেরিতে এসেছিলেন। সেখানে রুলসটা কি, নট হ্যাভিং বিন ভার্ব 3 তারপরে ডট ডট দিয়ে এখানে জর্জ আমাদের নাউন, ঠিক আছে। সো এখানে দেখো বৈঠকের সময় পরিবর্তনের বিষয়ে অবহিত না হয়। সো নট হ্যাভিং বিন নোটিফাইড অফ দ্য চেঞ্জ ইন মিটিং টাইমস। সো মিটিং টাইমস চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু কাকে মডিফাই করছে নির্দিষ্টভাবে বলা নাই, কোনো মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে। সো এখানে জর্জ হবে যে কোনো কথা নাই, মিনা হইতে পারে, বা তুমি কোনো প্রোনাউনও বসাতে পারো, হি বা সি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু মিটিং কারা করবে, অবশ্যই মানুষ করবে, ঠিক আছে। সো এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কাকে মডিফাই করা হচ্ছে। সো হ্যাভিং বিনের পরে ভার্ব 3 হবে, দেখতে পারতেছে ভার্ব 3। নট হইতেও পারে, না হইতে পারে। নাউন তো চিনি আমরা, মেইসা, এখানে জর্জ, তারপরে ভার্ব তো আছে, রাইট, এখানে রিপোর্টেড। অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মব, অর্থাৎ ক্ষুব্ধ জনগণের দ্বারা আক্রমণিত হয়ে। দ্য গ্র্যাশেস, এখানে দেখো গ্র্যাশেস মানে হচ্ছে ক্ষত। এখন কি ক্ষতকে আক্রান্ত হয়, মানে ক্ষতকে আক্রমণিত হয় জনগণের দ্বারা। এখানে কি যাকে মডিফাই করছে সে কি কমার পরে আছে, মোটেও নাই। আক্রমণ হবে কে, সন্ত্রাসী, চোর, বা কোনো ছেলে বা কোনো মেয়ে, যে কেউ হইতে পারে। সো এখানে কমার পরে যে আছে সেটা ঠিক নেই। সো কারেক্ট অ্যান্সার কি, দ্য বয় সাফার্ড লাইফ থ্রেটিং গ্যাসেস ইন হিজ থ্রোট, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। এটা ভুল। কেন ভুল আমি বললাম, কারণ হচ্ছে এখানে কমার পরে সঠিক কি নেই, সঠিক অর্থাৎ যাকে মডিফাই করা হবে সে নাই, ঠিক আছে। এটা অ্যাটেড বাই অ্যান এংরি মোব, এটা কাকে মডিফাই করছে, সে কিন্তু তখন ছিল না, বয়কে মডিফাই করছে। সো এটা এই জন্যই ভুল। এখানে বয় হইতে পারে, থিফ হইতে পারে, কোনো সন্ত্রাসী হইতে পারে, টেরোরিস্ট হইতে পারে, ঠিক আছে। সো দেখো হ্যাভিং অ্যাপ্রিহ্যান্ডেড দ্য হাইজ্যাকার্স, সন্ত্রাসীদের বা হাইজ্যাকার অর্থাৎ হাইজ্যাকারদের কি গ্রেপ্তার করে, ঠিক আছে। দে ওয়ার উইস্ট অফ টু FBI হেডকোয়ার্টার্স। খেয়াল করে এখানে আমাদের হাইজ্যাকারদের গ্রেপ্তার করবে কে, কোনো পুলিশ, ঠিক আছে, বা কোনো সিকিউরিটি গার্ড, ঠিক আছে। মানে কোনো কেউ তো কেউ করবে, তাই না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু যাকে মডিফাই করবে সে কিন্তু কমার পরে নাই, কোনো পুলিশ নাই বা কোনো গার্ড নাই, কেউ নাই, বা কোনো ব্যক্তির নামও নাই। এখানে হচ্ছে দে ওয়ার উইস্ট অফ, তাদেরকে সরিয়ে দেওয়া হলো, বাই দ্য সিকিউরিটি গার্ডস, বাই দ্য সিকিউরিটি গার্ডস, এখানে নামটা উল্লেখ আছে। কিন্তু এখানে সিকিউরিটি গার্ড এখানে না হয় হতে পারছিল কমার পরে, সেটার জন্য ভুল। মডিফাই যাকে করবে সে ঠিক কমার পরে থাকতে হবে, যাকে মডিফাই করা হবে সে ঠিক কমার পরে থাকবে, সেখানে এটার জন্য ভুল। হ্যাভিং অ্যাপ্রিহ্যান্ডেড দ্য হাইজ্যাকার্স, দ্য সিকিউরিটি গার্ডস উইস্ট দেম অফ, তাদেরকে সরিয়ে দিল, টু FBI হেডকোয়ার্টার্স, FBI হেডকোয়ার্টারে সরিয়ে দিল তাদেরকে গ্রেপ্তার করার পরে, ঠিক আছে। মানে এখন তারা বুঝতে পারলাম কোনটা কারেক্ট সেন্টেন্স, কেন কারেক্ট সেন্টেন্স। এখন দেখো বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, এখন দেখো এ পোয়েম ওয়াজ রিসিটেড, এখানে খেয়াল করে যাকে মডিফাই করা হবে সে ঠিক পরে থাকবে, কিন্তু এখানে দেখো বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, এখন স্কুল সং কারা গাবে, ছাত্রছাত্রীরা গাবে, কিন্তু কমার পরে কি কোনো ছাত্রছাত্রীর নাম আছে, মোটে কোনো নাউন নাই, সেটা ভুল। নাউন থাকতে হবে বা কোনো প্রোনাউনও থাকতে হবে। সো এখানে কোনো নাউন ছিল না, এই জন্য দেখো বিফোর সিইং দ্য স্কুল সং দ্য স্টুডেন্টস, এখন নাউন আছে, এই জন্য এটা কারেক্ট। সো বুঝতে পারলাম কি ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2012 থেকে 13। সো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মোট 4টা অপশন থাকবে দেখো। সো এখানে তোমাকে বুঝতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। এখন তুমি দেখবে প্রথমে এটা পড়বে, প্রথম অংশটা যেটা কমার আগে আছে। সো দেখো ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এখন উড়ে যাবে কি,
উড়ে যাবে কোনো পাখি হতে পারে, যে কিছু হতে পারে, বাট আগে আমি পরের অংশটা পড়বো। হি গ্র্যাব দ্য পেপারস, পেপার, সো পেপার উড়ে যাবে, ঠিক আছে। সো এখানে যাকে মডিফাই করবে সে ঠিক তার পরে থাকবে, কমার পরে থাকবে। সো ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এরপরে ঠিক সেই থাকবে যাকে মডিফাই করবে। সো এখানে কিন্তু হি আছে, হিকে কিন্তু মডিফাই করেনি। এখানেও হি আছে, হিকে কিন্তু মডিফাই করেনি। এখানে পেপার আছে, এখানে হি আছে। সো দেখতে পাচ্ছি পেপারকে মডিফাই করছে, কারণ বাইরে উড়ে যাবে কি পেপার। সো ফ্লাইং আউট দ্য উইন্ডো দ্য পেপারস উই আর গ্র্যাবড বাই হিম, পেপারগুলো তার দ্বারা কি হয়েছে, মানে ধরা হয়েছিল, ঠিক আছে। সো গ্র্যাবড মানে ধরা। এখন কি বুঝলাম, যাকে মডিফাই করবে সে ঠিক তার পরে থাকবে, ঠিক আছে। সো ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো দ্য পেপারসকে মডিফাই করছিল। সো আমরা বুঝতে পারলাম কোনটা কারেক্ট সেন্টেন্স, সি। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিট 2013 থেকে 14 সাল, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্ট্রম। এখন তোমরা বলো ভাইয়া কোনটা কারেক্ট সেন্টেন্স হওয়া উচিত, এ বি সি ডি। তোমরা ভালো করে খেয়াল করো, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্ট্রম, ঠিক আছে। এখন এটার মিনিং হচ্ছে ঝড়ের আগে বাড়িতে সাইকেল চালানোর সময় জাহানের একটি দুর্ঘটনা ঘটেছিল। সো এখানে বাইক চালাচ্ছিল কে, খেয়াল করো, এখানে বাইক চালাচ্ছিল কে, কোনো মানুষ হবে, ঠিক আছে। মানুষটা কি হইতে পারে, দেখো এখানে জাহান দেওয়া আছে, জাহান জাহান জাহান। সো এখানে কমার পরে যে থাকবে অর্থাৎ ব্যক্তি থাকতে হবে, যাকে মডিফাই করবে সে ঠিক তার পরে থাকবে। সো দেখো যে প্রথমে কোনো জাহান আছে নাকি, নাই, এখানে আছে, এখানে নাই, এখানে নাই। সো এটা কারেক্ট অ্যান্সার, বি এখানে কারেক্ট সেন্টেন্স। সো বুঝতে পারলাম কেন বি আমাদের সঠিক উত্তর। সো যাকে মডিফাই করা হবে সে ঠিক তার পরে থাকবে, সো কমার পরে জাহান থাকবে। সো এটা খুব খুব সহজ একটা বিষয়, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ড্যাংলিং মডিফায়ারটা করতে পারবো, কিভাবে আমরা ভার্সিটি কোয়েশ্চেনের সবগুলো অ্যান্সারই কারেক্ট দিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো আর কোনো সমস্যা যদি থাকে ভাইয়া আমি বুঝতে পারিনি এখনও, অবশ্যই বলবা, আমি কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি মনে করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়নি। ড্যাংলিং মডিফায়ার নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা, ভাইয়া আমি বুঝতে পারিনি, ঠিক আছে, আমাকে আবার বুঝিয়ে দিন, অবশ্যই বুঝিয়ে দিব, ঠিক আছে। এবং যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করার মাধ্যমে তুমি অবশ্যই নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া আমার ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সবকিছু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।